দেখতে দেখতে অহনা বড় হয়ে গেল। প্রাথমিক বিদ্যালয় ছেড়ে এবার সে হাই স্কুলে ভর্তি হবে। মেয়েটা লেখাপড়ায় বেশ ভালোই হয়েছে, গাইড দিতে পারলে অনেক দূর যেতে পারবে। কিন্তু এই সমাজ প্রতি পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মানুষের খারাপ কথা শুনতে শুনতে বড় হচ্ছে অহনা। সে বুঝতে পারে না কেন সবাই তার মাকে ঠাকুমাকে এত বাজে কথা বলে। আচ্ছা ঠাম্মি, অবৈধ মানে কি গো? ওই কাকিমাটা আমাকে বলছিল আমি নাকি অবৈধ সন্তান। সেটা কি গো ঠাম্মি, ভালো কিছু? জানতে চাই ছোট্ট অহনা ঠাম্মি দয়াময়ীর কাছে। তুমি কেন অবৈধ হতে যাবে? তোমার মা ঠাকুমা সবাই আছে, ওদের কথায় কান দেবে না। ওরা খারাপ তাই তোমাকে খারাপ কথা বলছে, বলেন দয়াময়ী। কিন্তু এভাবে আর কতদিন ওদের ঠেকিয়ে রাখা যাবে? অহনাকে এবার সব বলে দিতে হবে। কিন্তু সব জানার পর যদি মেয়েটা কষ্ট পায়, অভিমান করে, তবুও বলতে হবে। না হলে 5 জনের কাছে শুনলে ওর মনে বেশি কষ্ট হবে। রুমেলা চেয়েছিল আরেকটু বড় হোক, সব বোঝার ক্ষমতা হোক, তবে বলবে। সেদিন খাওয়ার টেবিলে দয়াময়ী রুমেলাকে বলেন, চল আমরা বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাই। এখানে ওরা অহনাকে মানুষ করতে দেবে না, পদে পদে অসম্মান করবে, ওর অতীত নিয়ে কথা বলবে। তার চেয়ে বরং একটি ফ্ল্যাট বাড়ি কিনে আমরা উঠে যাই, অহনা একটি সুস্থ পরিবেশ পাবে। তা হয় না মা, বলে রুমেলা। এটা আমার শ্বশুরের বাড়ি, তোমার স্বামীর বাড়ি, আমারও স্বামীর বাড়ি। এই বাড়ির চারিদিকে কৌশিকের স্মৃতি জড়িয়ে আছে। শুধুমাত্র কতগুলো বাজে লোকের জন্য আমরা এটা ছেড়ে চলে যাব? যার জন্য আমি বিয়ে ভেঙে দিলাম, এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না। আমরা তো কোনোদিন ওদের কথায় কান দিইনি। ওদের দেখিয়ে দেব পুরুষ মানুষের সহযোগিতা ছাড়া কিভাবে সমাজে মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকা যায়। তাছাড়া আমরা যেখানেই যাব এদের মতো লোকের অভাব হবে না। এভাবে পালিয়ে বেড়াবো? কতবার তুমি বাড়ি বিক্রি করবে? আমরা তো কোনো অন্যায় বা অপরাধ করিনি। সব বুঝলাম, কিন্তু দেখ অহনা তো ছোট, ও তো এসব কিছুই জানে না। তবুও ওরা কিন্তু ওকে ছাড়ছে না। সেদিন দেখলি না প্যারেন্টস মিটিং নিয়ে ওরা কি সব বলছিল? ভাগ্যিস ঠিক সময় আমি গিয়ে পড়েছিলাম, না হলে মেয়েটাকে না জানি কত হেনস্থা হতে হতো। এভাবে কি চোখে চোখে রাখা সম্ভব, বলেন দয়াময়ী? এই জন্য তো দূরের স্কুলে ভর্তি করলাম। তবুও দেখো ওদের হাত থেকে মুক্তি নেই। যেখানেই যাব এরকম লোকজন সব জায়গায় থাকবে। পালালে হবে না মা, রুখে দাঁড়াতে হবে, বলে রুমেলা। সেদিন স্কুলের প্যারেন্টস মিটিংয়ে বাবা মাকে ডেকেছিল স্কুল থেকে। ম্যাম বলেছিলেন বাবা মা দুজনকেই কিন্তু আসতে হবে। অহনা বলে ম্যামকে, আমার বাবা তো স্টার হয়ে গেছে, আসতে পারবে না। পাশ থেকে সৌরুনি বলে, ওটা তোর বাবাই ছিল না, তোকে তো কুড়িয়ে পেয়েছে। আর ওই আন্টিটাও তোর মা নয়, বলে সবাই খুব হাসছিল। অহনা জোর করে বলেছিল, ওটাই আমার মা, তোরা ভুল জানিস। আর আমার বাবা স্টার হয়ে গেছে, ঠাম্মি বলেছে আমাকে। আরে ধুর অহনা, ওটাও তো ঠাম্মি না, আমার মা বলেছে, বলে সৌরিনী। ম্যাম জোরে ধমক দেন দুজনকেই। তখনকার মতো ওরা চুপ হয়ে যায়। কিন্তু স্কুল ছুটির পর সৌরিনী দৌড়ে যায় ওর মায়ের কাছে, বলে, মা দেখো, অহনার জন্য আমি আজ ম্যামের কাছে বকা খেয়েছি। তুমি তো বলেছিলে ও কুড়িয়ে পাওয়া মেয়ে, একটা অবৈধ সন্তান। আমি তাই ম্যামকে বললাম, ম্যাম আমাকে বকা দিলেন। কি, ওই মেয়েটার জন্য ম্যাম তোকে বকেছেন? ও তো সত্যি অবৈধ, জাতপাতের কোনো ঠিক নেই। ভালো স্কুলে পড়লেই জাতে ওঠা যায় না। একটা অজাত কুজাতের মেয়ে, তার আবার এত বড় বড় কথা। দাঁড়া তো, বেশ করে 2 কথা শুনিয়ে দিই, বলে সৌরিনীর মা। সবাই এসে ভিড় করে ধরে ওদের, খুব কৌতূহল জানার। কি হয়েছে? যেন সার্কাস। রিকের মা বলে, কি বলছো গো দিদি এসব? উনি অহনার আসল ঠাকুমা নয়। পড়াশোনায় ভালো বলে আমার ছেলে ওর পাশে বসে, আমিও বারণ করিনি, কিন্তু এখন দেখছি বারণ করতে হবে। তাহলে তো রুমেলা ওর মা নয়। আরে না না, রাস্তায় ফেলে দিয়ে গেছিল ওকে, কে জানে কার অবৈধ সন্তান। না হলে কি ফেলে দিয়ে যায়? জোরে একটা হাসির ফোয়ারা ওঠে। ওদিকে অহনা ভয়ে কুঁকড়ে যায়। এরা কি সব বলছে কিছুই বুঝতে পারে না।
কেন ওকে বকছে? মায়ের নামে খারাপ কথা বলছে? ঠাম্মি কেন এখনো আসছে না? দেরি করছে কেন? অহনার ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। ওই তো ঠাম্মি চলে এসেছে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ঠাম্মিকে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার আসল ঠাম্মি না? ওরা বলছিল আমাকে তুমি নাকি কুড়িয়ে পেয়েছো। মুহূর্তে বিদ্যুৎ খেলে যায় দয়াময়ীর চোখে মুখে। উনি বহু রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু একটা বাচ্চাকে এভাবে যারা টর্চার করে তাদের কোনোভাবেই ক্ষমা করা যায় না। ওরা নরকের কীট। এগুলোকে বিনাশ করতে না পারলে সমাজ সুস্থ হবে না। ধীর পায়ে এগিয়ে যান দয়াময়ী ছোট্ট জটলাটির দিকে। ওনাকে দেখে সবাই মুখ টিপে হাসাহাসি শুরু করে। ভেবেছে বয়স্ক মানুষ কি আর বলবে। তোমরা আমার নাতনিকে কি বলেছ? শান্তভাবে জানতে চান দয়াময়ী। সৌরিনীর মা বলে, যা ঠিক তাই বলেছি। পরিচয় গোপন করে এখানে কেন ওকে ভর্তি করেছেন? স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। আমার মেয়ে তো জানতো না। ওরা টিফিন শেয়ার করে খেয়েছে। বারণ করে দিয়েছি মেয়েকে। ওর টিফিন যেন আর না খায়। আগে জানলে তো ওর সাথে মিশতেই দিতাম না। আমি তো আমার ছেলেকে বলে দিয়েছি ওর সাথে যেন না মেশে, যার বাবা মায়ের ঠিক নেই। বলে রিকের মা মুখ টিপে হাসে। আর একটা কথা যদি বলেছেন আপনারা, তাহলে আপনাদের নামে স্কুল কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করব, থানায়ও যাব। একটি শিশুকে এভাবে মানসিক নির্যাতনের ফল কি হতে পারে জানা আছে? শেষে না আপনাদের ছেলে মেয়েকে এখান থেকে টিসি দিয়ে বের করে দেয়? সেটা করলে ভালো হবে। আর হ্যাঁ, পরিচয় লুকিয়েছি কিনা সেটা আপনাদের ভাবতে হবে না। আর শুধু স্কুলে নয়, ফের যদি কোনো দিন আমার নাতনির দিকে কেউ আঙুল তুলেছেন আপনারা, আমি মানহানির মামলা করব। দেখি তখন কোথায় থাকে আপনাদের এই অহংকার। যত সব অমানুষের দল, তোমাদের সাথে কথা বলতেই আমার রুচিতে বাধে। দাঁড়াও, বাচ্চাগুলোকে গাড়িতে বসিয়ে দিয়ে আসি, তারপর বলছি। অহনাকে গাড়িতে বসতে বলে ফিরে আসেন দয়াময়ী। সৌরিনীর মাকে উদ্দেশ্য করে দয়াময়ী বলেন, শোনো, তুমি আমার মেয়ের মতো, আমার রুমেলার বয়সী। আমি চাইবো তুমি ভালো থাকো, কিন্তু একবার ভেবে দেখো তো, তোমার স্বামীর সাথে তো ডিভোর্সের কেস চলছে। উনি অন্য নারীতে আসক্ত, লিভ টুগেদারে আছে। এবার যদি কোনো সন্তান আসে, তাকে যদি উনি অস্বীকার করেন, তবে মেয়েটির কি করণীয়? এটা ঠিক ফেলে দেওয়া উচিত নয়। তবে বাবা যদি অস্বীকার করে, তাহলে একটি বেকার মেয়ে বা গৃহবধূ কিভাবে তার সন্তানকে মানুষ করবে? এটা পুরুষ শাসিত সমাজের ব্যাধি। আমরা মেয়েরা যদি মেয়েদের এভাবে ছোট করি, তাহলে তো মেয়েরা আরো পিছিয়ে যাবে। অহনার মতো আরো অনেক সন্তানের জন্ম হবে। একটু ভেবে দেখো, তোমাকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। চুপ হয়ে যায় সৌরিনীর মা, সাথে রিকের মাও। জটলা হালকা হয়ে যায়। না জানি কার কোন দোষ আবার বেরিয়ে যায়। সেদিন বাড়িতে ফিরে সব কথা বলেছিল দয়াময়ী আর রুমেলা অহনাকে। ছোট মাথায় সব না বুঝতে পারলেও এটা বুঝেছিল এর উপযুক্ত জবাব তাকে একদিন দিতে হবে। আর এর জবাব দিতে গেলে একমাত্র হাতিয়ার হলো লেখাপড়া করা। এই মা ঠাম্মি, তাদের তো কোনো দোষ নেই। তারা তো ওকে ভালোবেসেছে। কিন্তু যাদের ভয়ে বা কি কারণে তার মা তাকে ফেলে দিয়ে গেল, সেটা তাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ করে মেয়েটি যেন কত বড় হয়ে গেল। সেদিন ঠাম্মিকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল অহনা। আজ সে সত্যি অনেক বড় হয়ে গেছে। ডাক্তারিতে চান্স পেয়েছে। এবার মায়ের স্বপ্ন পূরণের পালা। কিন্তু অহনাকে হস্টেলে থাকতে হবে বলে মা ঠাকুমার মন খারাপ। কি গো দয়াময়ী, কেমন আছো? অনেক দিন তো বাইরে আর বেরোতে পারি না। তোমার সাথে দেখাও হয় না। তা শুনলাম তোমার ওই পাতানো নাতনি নাকি ডাক্তারি পড়তে গেছে। তোমার খুব মন খারাপ? তাও তো তোমার সত্যিকারের নাতনি না। তা এত মন খারাপের কি আছে? আদিক্ষেতা দেখে আর বাঁচি না বাপু, বলে খেন্তি পিসি। অনেক তো বয়স হয়েছে, কিন্তু হাড়ে এখনো জোর বেশ ভালোই আছে। 3 কাল গিয়ে 1 কালে ঠেকে গেছে। তবুও পরের ব্যাপারে নাক গলানোর স্বভাবটা এখনো গেল না পিসির। লাঠি ভর দিয়ে ঠিক এসে হাজির হয়েছে। মনে মনে ভাবেন দয়াময়ী। হ্যাঁ পিসি, নাতনি আমার মস্ত বড় ডাক্তার হবে দেখো। হোক না পাতানো, কিন্তু আমরাই তো ওকে মানুষ করলাম বলো। মাথা ঠান্ডা রেখে উত্তর দেন দয়াময়ী। তা ডাক্তারি পড়ানোর তো অনেক খরচ। এত টাকা কে দিল? রুমেলা তো এত টাকা দিতে পারবে না, বলেন পিসি। দেখো, বয়স মোটামুটি 70-এর কোঠায়, কিন্তু হিসেব দেখো একেবারে পাকা। এত খোঁজের ওনার কি দরকার কে জানে? আপনি ঠিক বলেছেন পিসি, রুমেলা এত টাকা দিতে পারেনি। এই আমার যা সামান্য গয়নাগাটি ছিল বিক্রি করে দিলাম। আমি আর গয়না দিয়ে কি করব বলো? অহনা ডাক্তার হয়ে ফিরে এলে সেটাই হবে সবচেয়ে বড় গয়না।
সে কি দয়াময়ী, তোমার সব গয়না বেচে দিলে ওই মেয়েটার জন্য? রুমেলা তোমার ছেলের বউ, ওকে দিলেও না হয় মানা যেত, কিন্তু অত তোমার কেউ নয়। আজকে ওঠেন পিসি। এ কি বলছেন পিসি? জন্মের পর থেকে তো আমরাই ওকে মানুষ করলাম, আমাদের দেখবে না তো কাদের দেখবে? ওর আর কে আছে? বলেন দয়াময়ী। সেই আশায় থাকো। ফোড়ন কাটে রায়দি। কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি দয়াময়ী। এদের এত অপমান করে দয়াময়ী তাও আসে। কিভাবে বললে যে এরা আশা বন্ধ করবে কে জানে। আর ভালো লাগে না এদের সাথে তর্ক করতে, তবে রুমেলা বাড়িতে থাকলে আসে না, ওকে একটু ভয় পায়। ওই মেয়ে ডাক্তারি পাশ করার পর আর এখানে ফিরে আসবে ভাবছো? উড়ে চলে যাবে, ছেলে বন্ধু জোগাড় করে নিয়ে তার সাথে সুখে থাকবে, তোমাদের কথা ভেবেও দেখবে না। শত হলেও তোমরা তোর আপন কেউ নও, রক্তের কোনো সম্পর্ক তো নয়। কত এমন দেখলাম। বলেন রায় দিদি। ওরা যাই বলুক না কেন, অহনা তেমন মেয়েই নয়, আমাদের কখনোই ভুলবে না। তাও যদি ভুলে যায় কোনো দোষ দেব না। আমি আর রুমেলা তো চেয়েছিলাম ও সুস্থভাবে বাঁচুক, নিজের পায়ে দাঁড়াক, কোনো কিছু আশা করে তো করিনি। মনে মনে ভাবেন দয়াময়ী। দেখো দয়াময়ী, তোমার ভালো চাই বলে বললাম, জানি তুমি আমাদের পছন্দ করো না, তাও আসি। যদি তুমি ঠকে যাও, রুমেলাও তোমার আপনজন না, আবার অহনা তো একেবারেই না। আমরা সব বুঝি গো, ছেলে নেই তো, তাই রোজগেরে বউয়ের অত্যাচার মেনে নিতে বাধ্য হও। কোথায় আর যাবে এই বয়সে? সব বুঝি গো, সব বুঝি। বলেন রায়দি। এরা এভাবেই সুস্থ পরিবারগুলোর কানে মন্ত্র দিয়ে অসুস্থ করে তোলে। যারা এদের কথা শোনে, গুরুত্ব দেয়, তাদের সংসারে ভাঙন অনিবার্য। কিন্তু কি করবে দয়াময়ী, তাড়িয়েও দিতে পারছে না। দয়াময়ী বলেন, সন্ধে হয়ে এলো পিসি, অন্ধকার হয়ে গেলে আর যেতে পারবে না, আপনি রায়দির সাথে চলে যান। আসল উদ্দেশ্য এদের বিদায় করা, এভাবে না বললে তো যাবে না। এদিকে আবার রুমেলার আসার সময় হয়ে গেছে। আজ 1 মাস হলো অহনা হস্টেলে চলে গেছে, বাড়িটা যেন ফাঁকা হয়ে গেছে। আবার দয়াময়ীর একা লাগে, যদিও অহনা ফোন করে, কিন্তু রুমেলা খুব চিন্তা করে মেয়ের জন্য। না জানি ওখানে আবার কি সমস্যা হচ্ছে ওকে নিয়ে। সবকিছু কি সামলে উঠতে পারবে অহনা? এমন সময় বাইরে একটা শোরগোল শোনা যায়, একটা গাড়ি এসে থামে। কি ব্যাপার, এই সময় কে এলো? বাইরে বেরিয়ে আসেন দয়াময়ী, দেখেন সবাই মিলে ধরাধরি করে গাড়ি থেকে নামাচ্ছে রুমেলাকে। রুমেলার কোনো জ্ঞান নেই। ডাক্তার অভিরূপ পাজাগোলা করে অচৈতন্য হয়ে রুমেলাকে নিয়ে এলেন ঘরে। এ কি হয়েছে রুমেলার? আর তোমার সাথেই বা কোথায় দেখা হলো? অস্থির হয়ে যান দয়াময়ী। দাঁড়ান, সব বলছি, আগে ওনাকে একটু সুস্থ করে নি। ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, এখন ঘুমোবে, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। বলেন ডাক্তার। সে তো বুঝলাম ডাক্তার, কিন্তু এইসব নষ্টামি তো এখানে চলবে না ভায়া। সে তুমি যতই বিনে পয়সায় রুগী দেখে হাত করার চেষ্টা করো না কেন। বলেন হারান কাকা। ঠিক চলে এসেছে, বাতাসের বেগে খবর পৌঁছে যায় ওদের কাছে। এসব কি বলছেন আপনি? দাঁড়ান, আগে ওনাকে একটু সুস্থ করি, ওষুধটা দিই, তারপর আপনাদের কথাই উত্তর দিচ্ছি। বলেন ডাক্তার। তুমি কি উত্তর দেবে হে ছোকরা? আমরা যা দেখার দেখে নিয়েছি। ছি ছি ছি, একটা পরপুরুষ, সে কিনা কোলে করে রুমেলাকে নিয়ে এলো ঘরে। আমরা সব দেখেছি, আরও কি সব করেছো কে জানে। কোথায় নিয়ে গেছিলে রুমেলাকে? বলেন এক পড়শি। খবর পেয়ে সবাই চলে এসেছে। ছি, কি এদের মানসিকতা, মুখে একটু আটকাচ্ছে না এমন বাজে ইঙ্গিত করতে। ছি। তোমাকে আর এখানে থাকতে হবে না ডাক্তার, এটা নষ্টামি করার জায়গা নয়। তোমার জন্য আমাদের গ্রামের মেয়ে বউরা নষ্ট হয়ে যাচ্ছে। বলেন হারান কাকা। আসলে তার অপরাধটা কি সেটাই বুঝতে পারল না ডাক্তার অভিরূপ চক্রবর্তী। রোজ দিনের মতো চেম্বার করে উনি বাড়িতে ফিরছিলেন। বেলেঘাটা বিল্ডিং মোড়ের কাছে আসতেই দেখেন রাস্তার উপর ছোট্ট একটা ভিড়। একেতে লকডাউন, রাস্তায় লোকজন কম, তার উপর কেউ অসুস্থ হলে করোনার ভয়ে কেউ কাছে এগোচ্ছে না। দেখে মনে হচ্ছে কেউ অসুস্থ। ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বলেন ডাক্তারবাবু। কাছে গিয়ে দেখেন রুমেলা। বাসে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তাড়াতাড়ি চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে আনেন। তারপর সকলকে বলেন, আমি ডাক্তার, উনি আমার পরিচিতা, বলে গাড়িতে তুলে নেন। কিন্তু গাড়িতে উঠে রুমেলা আবার সেন্সলেস হয়ে যায়। মনে হয় মেয়ের জন্য টেনশন করছে, প্রচণ্ড মানসিক চাপ থেকে এটা হচ্ছে। তাই রুমেলাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ড্রাইভারের সাহায্যে বাড়িতে পৌঁছে দিতে আসেন ডাক্তার। আর এখানে এসে এই বিপত্তি। কিন্তু এরা তো বুঝবে না, নোংরামিটা আগে দেখবে,
তাছাড়া অহনার অন্নপ্রাশনের দিন থেকেই ওদের রাগ ছিল ডাক্তারের উপর। ডাক্তারের জন্যই তো সেদিন ওদের প্ল্যান ভেস্তে গিয়েছিল, তাই তককে তককে ছিল কিভাবে জব্দ করা যায়। আজ মোক্ষম সুযোগ পেয়েছে ওরা। দয়াময়ী সবার কাছে হাত জোড় করে বলেন, আগে আমার মেয়েটাকে সুস্থ হতে দিন, তারপর আপনারা বিচার করবেন। আমরা এই ডাক্তারকে এই গ্রামে আর থাকতে দেব না, তাড়িয়ে দেব। এখানে এসব চলবে না, বলেন এক পড়শি। শুনুন হারান কাকা, আমি ডাক্তার, টাকার অভাব নেই আমার। এই গ্রামের মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। এখানে ভালো কোনো ডাক্তার নেই, চিকিৎসা করাতে গেলে ওই স্বাস্থ্য কেন্দ্র ছাড়া উপায় নেই। তাই মানুষের সেবা করব বলে রঙিন জীবনের হাতছানি ছেড়ে এই গ্রামে এসেছিলাম। নিজের প্রয়োজনের বেশি ফিসও কখনো নিইনি। ভালোবেসেছিলাম এই গ্রামের মানুষদের, একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। দয়াময়ী দেবীর মতো মানুষ এই সমাজে বিরল। তার লড়াই করার মানসিকতা আমাকে মুগ্ধ করে। যেটা আপনারা অন্যায় বলেন সেটাই সবচেয়ে বড় ন্যায়। উনি অনবরতে সেই ন্যায় কাজটাই করে চলেছেন, কিন্তু সেটা বোঝার ক্ষমতা আপনাদের নেই। আর রুমেলা দেবীর কথা বলছেন, ওনার সেবা পরায়ণ মানসিকতা, মা না হয়েও এমন মাতৃত্ববোধ কাছে টেনে নেওয়ার ক্ষমতা কজনের আছে বলুন তো? উনি যদি সত্যি কখনো আমাকে ওনার যোগ্য মনে করতেন, তাহলে সসম্মানে ওনাকে আমি নিয়ে যেতাম। কিন্তু ওনার ব্যক্তিত্ব আমাকে এই কথাটা বলারও কোনো সুযোগ পর্যন্ত কোনো দিন দেয়নি। অথচ দেখুন আপনারা কত কিছু ভেবে বসে আছেন। আমি চলে যাবই গ্রাম ছেড়ে ঠিকই, কিন্তু রুমেলার জন্য আমার দরজা সারা জীবন খোলা থাকবে। যদি কখনো ওর মনে হয় আমি ওর সমব্যথী হতে পারবো, তাহলে যে কোনো সময়ও আসতে পারে। আমি ওকে মাথায় করে রাখবো। আপনাদের সবার সামনে এটা বলে গেলাম। মনে হয় আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার আসি মাসিমা, কিছু ভুল করলে আমাকে ক্ষমা করবেন, বলে ধীর পায়ে বেরিয়ে যান ডাক্তার অভিরূপ চক্রবর্তী। আজ অহনা ডাক্তারি পাশ করে ফিরে এসেছে গ্রামে। খুব আনন্দের দিন আজ দয়াময়ী ও রুমেলার জীবনে। তিনজন নারী সমাজের প্রতিকূলতাকে উপেক্ষা করে হাজার লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে আজ তারা সফল। পরিবর্তন এসেছে গ্রামেরও। রায়দি সরকার গিন্নি এখন আর আগের মতো অ্যাক্টিভ নেই। শরীর ভেঙে গেছে, বিছানায় পড়েছে হারান কাকাও। বয়স তো কম হলো না, প্রায় 90 ছুঁই ছুঁই। শিক্ষার আলো এসেছে গ্রামে। ঠাকুমা মায়ের মুখে হাসি ফোটাতে পেরে অহনাও খুশি আজ। কিন্তু এই দিনটি তো এত সহজে আসেনি। প্রচুর লড়াই করতে হয়েছে ওদের। ডাক্তারি পড়ার প্রচুর খরচ। রুমেলার দয়াময়ী যে কিভাবে সে খরচ জোগাড় করেছেন তা শুধু ওরাই জানে। তারপর তো ছিল সমাজের চোখ রাঙানি। সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে গেছে বলেই আজ তারা সফল। এবার অহনার সব কিছু ফিরিয়ে দেওয়ার পালা। অহনার ইচ্ছে যে গ্রাম তাদের পদে পদে অপমান করেছে, তার জন্ম পরিচয় নিয়ে কথা বলেছে, এমনকি ডাক্তার মামাকেও নোংরা অপবাদ দিয়ে তাড়িয়েছে, সেই গ্রামের মানুষগুলোকে প্রকৃত শিক্ষার আলো দেখানো। তার ইচ্ছে গ্রামেই চেম্বার খোলা। এখানে ভালো ডাক্তার নেই, পড়াশোনার জন্য ভালো স্কুল কলেজও নেই। অশিক্ষা আর কুসংস্কারে আচ্ছন্ন এই গ্রাম। তাই তারা দয়াময়ী রুমেলার মতো মানুষের কথা বুঝতে পারে না। তাই অহনার ইচ্ছে গ্রামের গরিব ঘরে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটা ব্যবস্থা করা। কিন্তু এখনও অনেকেই তাকে ভালো মনে মেনে নিতে পারেনি। তবে পরিবর্তন নিশ্চয়ই হবে একদিন। রুমেলা মেয়েকে বলেছিল, এত কষ্ট করে তোকে মানুষ করেছি, তুই এখানে কেন থাকবি? তোর এখন উজ্জ্বল ভবিষ্যৎ। শহরে সুযোগ সুবিধা অনেক বেশি, ওখানে চেম্বার কর। তাছাড়া যদি বিদেশে যেতে চাস সে ব্যবস্থাও হয়ে যাবে। এরা তোকে কখনোই ভালোভাবে মেনে নেবে না। কিন্তু অহনা বলেছিল, মা আমি চলে গেলে তোমাকে ঠাম্মিকে কে দেখবে বলো? যে লড়াই অপমান সহ্য করে তুমি আর ঠাম্মি আমাকে মানুষ করেছ, সেটা ভুলে যাব? আমার নিজের জন্মদাত্রী মা তো আমাকে ফেলে দিয়েছিল। তোমরা না থাকলে কোথায় যেতাম বলো? আমি তো বেঁচেই থাকতাম না হয়তো। ওসব কথা একদম মনে করবি না। আমি তো তোর মা, তোর জন্যই তো ঠাম্মি আমি এত লড়াই করেছি। অনেক রাত হলো, চল খেয়ে নিবি। ঠাম্মিও তোর জন্য বসে আছে, বলে রুমেলা। এমন সময় বাইরে কারা যেন উত্তেজিত হয়ে কথা বলছে। ঘন ঘন কলিং বেলও বাজাচ্ছে। অহনা দৌড়ে দরজা খুলতে যায়। রুমেলা বাধা দেয়, বলে, দাঁড়া আমি আগে দেখি এত রাতে কারা এলো, কি মতলব করছে আবার কে জানে। খবর পেয়েছে তো তুই এসেছিস, বলে এগিয়ে যায় দরজা খুলতে। হারান কাকার বড় ছেলে গ্রামের 2-3 জনকে নিয়ে এসেছে। নিশ্চয়ই কোনো ঝামেলা করতে এসেছে। বেরিয়ে আসেন দয়াময়ী। কি ব্যাপার তোমাদের এত রাতে? যা বলার কাল সকালে বলবে, এখন অনেক রাত হয়েছে, বলেন দয়াময়ী।
না না, আমাদের এখনই বলতে হবে। আমরা আজ কোনো ঝামেলা করতে আসিনি। তোমার নাতনি অহনা এসেছে না ঠাম্মি? বলে হারান কাকার বড় ছেলে। হ্যাঁ এসেছে তো, তাকে আবার কি দরকার তোমাদের? আবার কি মতলবে এসেছো? বলেন দয়াময়ী। আসলে আমার বাবা খুব অসুস্থ, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, ভীষণ অস্থির অস্থির করছে, কিন্তু গ্রামে তো কোনো ডাক্তার নেই, আর সকালের আগে কোথাও নিয়ে যেতে পারবো না। তাই ভাবলাম আমাদের অহনা তো এসেছে, ডাক্তারি পাশ করেছে, যদি কিছু করতে পারে। বলে হারান কাকার ছেলে। এই অহনাকে এরাই কত কথা শুনিয়েছিল, অবৈধ সন্তান, অজাত কুজাত বলতে কোনো কিছু বাদ রাখেনি, গ্রামে থাকতে পর্যন্ত দিতে চায়নি। আর আজ চোখে জল চলে আসে দয়াময়ীর। সত্যি ওরা আজ সফল, সমাজ আজ মাথা নত করল ওদের লড়াইয়ের কাছে। কিন্তু অহনা কি যাবে? ক্ষমা করবে এদের? ভেতর থেকে সব শুনতে পায় অহনা। একেবারে রেডি হয়ে বেরিয়ে আসে হারান দাদুকে দেখার জন্য। বলে, ঠাম্মি, একজন ডাক্তারের কাছে রুগী চোর ডাকাত বদমাইশ না ভালো মানুষ এসব বিচার্য নয়, তাকে রুগী হিসেবে দেখতে হবে। আর ডাক্তার হওয়ার পর আমাদের সেই শপথ নিতে হয়। তাই হারান দাদু আমাদের সাথে কি করেছেন তার থেকে বড় কথা হলো তার প্রাণ বাঁচানো। আর এটা তো আমি তোমার আর মায়ের কাছে শিখেছি। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন দয়াময়ী তার প্রিয় নাতনিকে। 90 বছরের হারান কাকাকে সেদিন অহনা বাঁচাতে পারেনি ঠিকই, কিন্তু গ্রামের মানুষের আস্থা ভজন হয়ে ওঠে অহনা। মৃত্যু শয্যায় থেকে হারান কাকা ক্ষমা চায় অহনার কাছে তার কৃতকর্মের জন্য। অহনা আপ্রাণ চেষ্টা করেছিল ওনাকে বাঁচাতে, কিন্তু সেদিন সুস্থ হয়ে পরে আবার অসুস্থ হয়ে পড়ে। বয়সের জন্য কাকাকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যায়নি। সরকার গিন্নির পায়ে ব্যথা, রায় দিদির হাঁটুতে ব্যথা, বা গ্রামের যার যা কিছু হোক না কেন সবাই আসে অহনার কাছে। এতদিনে ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, বড় ভালোবাসে সবাই এখন অহনাকে। কিন্তু এবার তো অহনার বিয়ে দিতে হবে, রুমেলা না থাকলে ওকে কে দেখবে? তাছাড়া আয়ুষও অনেকদিন অপেক্ষা করে আছে। এবার ওদের 4 হাত এক করে দিতে পারলে রুমেলার ছুটি। ডাক্তারি পড়ার সময় আলাপ হয়েছিল আয়ুষের সাথে। একদিন কলেজ ক্যাম্পাসে র্যাগিংয়ের হাত থেকে অহনাকে বাঁচায় আয়ুষ। তারপর থেকেই বন্ধুত্ব। আয়ুষের কাছে কোনো কিছু লুকায়নি অহনা, তার জন্ম কাহিনী থেকে সব কিছু বলেছে। সব শুনেই আয়ুষ ওকে ভালোবেসেছে। ওদের বাড়িতেও এসেছে আয়ুষ কয়েকবার। বড় ভালো ছেলে। আয়ুষের বাবা মায়েরও কোনো আপত্তি নেই এই বিয়েতে, তারাও সব কিছু জেনে শুনেই রাজি হয়েছে। এখানে গ্রামের বাড়িতে বিয়ে হবে অহনার। আজ আর গ্রামের লোকজন বিরোধিতা করে না, বরং মহা উৎসাহে তারাও অহনার বিয়েতে অংশগ্রহণ করছে। দুই বাড়ির সমর্থনে বিয়ে বাড়ি আজ জমজমাট। সানাই বাজছে মৃদু সুরে। কি সুন্দর লাগছে অহনাকে, যেন চোখ ফেরানো যাচ্ছে না। সেই সরকার গিন্নি রায় দিয়ে ওরাও এসেছে। সরকার গিন্নি দয়াময়ীকে বলেন, সত্যি দয়াময়ী, তুমি দেখালে বটে, আমরা চোখ থাকতেও অন্ধ ছিলাম। তোমার মতো মানসিক জোর আর দয়ালু মন কোনোটাই আমাদের নেই। আর দেখো, নাতনিকেও তেমন করে মানুষ করেছ। আমাদের কোনো অপরাধের কথা মনে না রেখে কিভাবে আপন করে নিয়েছে। চেক আপ করতে সবার বাড়ি বাড়ি পৌঁছে যায়। আমাদের তুমি ক্ষমা করো দয়াময়ী। আজকের দিনে এসব কথা মনে করবেন না দিদি। আমার নাতনির অমঙ্গল হবে, ওকে আশীর্বাদ করুন যেন জীবনে সুখী হয়। বর এসে গেছে, চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই দৌড়ে যায় বর দেখতে। অহনা পুরো একা ঘরে। প্রথমে ভেবেছিল বিয়ে করবে না, মা ঠাকুমাকে একা রেখে কিভাবে যাবে। কিন্তু এখানে চেম্বার করেছে অহনা, অভিরূপ মামার ছেড়ে যাওয়া ঘরটাতে। তাই সপ্তাহে 2 দিন তো আসতেই হবে, মাকেও দেখতে পাবে। আজ খুব মনে পড়ছে মামার কথা। নিমন্ত্রণ করেছিল কিন্তু আসতে রাজি হয়নি, যে অপমান নিয়ে তিনি এখান থেকে ফিরে গেছেন। হঠাৎ বাইরে যেন একটা গন্ডগোলের আওয়াজ হলো। কি হলো আবার? গ্রামের লোকজন তো আর ঝামেলা করবে না? তাহলে কথাটা অহনার কানে পৌঁছে যায়। আয়ুষের এক পিসে মশাই এসেছেন। উনি রুমেলার জামাই বরণে আপত্তি করেন, কারণ রুমেলা তো অহনার মাই না। তাছাড়া ওনার বক্তব্য যে উনি জানতেন না অহনা পালিত কন্যা, জাতপাতের ঠিক নেই। এখানে এসে শুনেছেন, তাই এই বিয়েতে ওনার আপত্তি আছে। আয়ুষের বাবা মা সবাই বোঝাচ্ছেন, কিন্তু উনি থাকতে একটু রাজি নয়। উনি অজাত কুজাতের ঘরে জল স্পর্শ করবেন না, বিয়ে তো দূরের কথা। সেই একই পরিস্থিতি আবার তৈরি হয়। অহনাও ঠিক রুমেলার মতো নববধূর সাজে বেরিয়ে আসে বাইরে। আজও পেছনে পেছনে ছুটে আসে দয়াময়ী। বিয়ে ভাঙিস না অহনা, কথা শোন। বলতে বলতে, আমার মাকে অপমান করার সাহস আপনার হয় কি করে? আপনারা এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন, বলে অহনা। রুমেলা ছুটে আসে, কিন্তু অহনাকে থামাতে পারে না। অহনা আরও বলে, আমার সব কথা আয়ুষের বাড়ির লোক সবাই জানে।
আমরা কিছুই লুকাইনি, তারপরও আমার মাকে এত বড় অপমান, এই বিয়ে আমিই করব না। উনি তোমার মা কি করে হলেন বলো? পালিতা মা। মুখ টিপে হেসে বলেন পিসে মশাই, তোমার মা তো তোমাকে ফেলে গিয়েছিল, কি জানি তুমি কার অবৈধ সন্তান। ফোড়ন কাটেন পিসে মশাই। মাথায় রক্ত চড়ে যায় অহনার। নিজেকে সামলে বলে, হতেই পারে আমার জন্মদাতা বাবা আপনাদের মতো একজন লম্পট ছিলেন, আমার মায়ের সাথে ফুর্তি করতে এসেছিলেন, অথবা আমার মাকে জোর করে ধর্ষণ করেছিল, যার ফলস্বরূপ আমার জন্ম হয়েছে। তারপর সে পুরুষ মানুষটি দায়িত্ব নিতে অস্বীকার করে পালিয়ে গেছে। কি করতেন আমার জন্মদাত্রী অসহায় মা? তাই হয়তো মেরে না ফেলে ট্রেনে ফেলে গিয়েছিল, যাতে রুমেলা মায়ের মতো কোনো মা যেন আমাকে কোলে তুলে নেয় সেই আশায়। সেই পুরুষের অবাঞ্ছিত সন্তানকে যে মা মাতৃস্নেহ দিয়ে মানুষ করেছেন, আজ আপনারা তার দিকে আঙুল তুলছেন। ছি, আপনাদের মতো পুরুষ জাতিকে ছি। আমি ঘেন্না করি, এ বিয়ে আমি করব না বলে গটগট করে বেরিয়ে যায় অহনা। আয়ুষ ছোটে তার পিছু পিছু। বড় ভুল হয়ে গেল। বিয়ের মণ্ডপ থেকে অহনা বেরিয়ে যায়। এখনও মেয়েদের মধ্যে আমরা সচরাচর এই রকম দৃঢ় মানসিকতা দেখতে পাই না, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে। রুমেলার কিছু হারানোর ভয় ছিল না, তাই সে বিয়ে ভেঙে দিতে দুবার ভাবেনি। কিন্তু অহনা তো আয়ুষকে ভালোবেসে বিয়ে করছিল। এতদিন মেলামেশা করেও যার মানসিকতা বুঝতে পারল না, তার সাথে সারা জীবন কিভাবে কাটাবে অহনা? তার চেয়ে এই ভালো, সে তো আজ আর ফেলনা নয়, নিজের পরিচয় তৈরি করতে পেরেছে। একজন মেরুদণ্ডহীন কাপুরুষকে বিয়ে করার চেয়ে সারা জীবন কুমারী থাকা অনেক সম্মানের। যতই শিক্ষিত হোক না কেন, এই সমাজ আর বদলাবে না কোনো দিন। তবুও মনে খুব কষ্ট হয় অহনার। এতটা ভুল করলো সে, আয়ুষকে বুঝতে পারল না। ও তো কিছুই লুকায়নি, তাহলে কেন কোনো কথা বলল না আয়ুষ? তাহলে বিয়ের এই প্রহসনের কি দরকার ছিল? এতগুলো লোক হাসানোর কোনো প্রয়োজন ছিল কি? বদ্ধ ঘরে বসে একটা একটা করে গয়না খুলতে খুলতে ভাবতে থাকে অহনা। এদিকে সবকিছু এমন আকস্মিকভাবে ঘটে গেল যে আয়ুষ দিশেহারা হয়ে পড়েছিল। পিসে মশাইয়ের ব্যবহারে খুব লজ্জিত দুঃখিত, তাই সে বাক্যহারা হয়ে গিয়েছিল। প্রতিবাদটুকু করতে পারেনি। সম্বিত ফিরে অহনার রুদ্রমূর্তি দেখে আরও ঘাবড়ে যায় আয়ুষ। অহনা তাকে কিছু বলার সুযোগ না দিয়েই যে বেরিয়ে যাবে সেটা বুঝতে পারেনি। আর আয়ুষ তো অহনাকে ভালোবাসে, তাই সে কোথায় জন্মেছিল সেটা কখনোই তার কাছে বড় কথা ছিল না। অহনা ওকে ভুল বুঝলো। ছেলের মা সাধারণত ছেলের বিয়েতে আসে না, তার নাকি ছেলের বিয়ে দেখতে নেই। জানি না কারা এমন নিয়ম বানিয়েছিল। যে সন্তানকে মা বুক দিয়ে আগলে বড় করে তোলেন, সেই সন্তানের একটি শুভ দিনে মায়ের উপস্থিতি অমঙ্গল ডেকে আনে। এ কেমন বিচার আমাদের সমাজের? তবুও মা সবসময় চায় তার সন্তান যেন সুখে থাকে। তাই কুসংস্কার নয়, শুধু সন্তানের প্রতি দুর্বলতা বশত আয়ুষের মা এই বিয়েতে আসেনি। যদি সন্তানের অমঙ্গল হয়, সন্তানের মঙ্গল কামনায় সব মা অন্ধ হয়ে যায়। সেখানে হয়তো অনেক সময় যুক্তি কাজ করে না, অনেক কিছু মেনে নিতে হয়। তাই আয়ুষের মাও আসেননি বিয়েতে। তবুও বিয়েবাড়ির গণ্ডগোলের খবর ওনার কাছে পৌঁছে যায়। এক মুহূর্ত চিন্তা না করে আয়ুষের মা ছুটে আসেন বিবাহ মণ্ডপে। পিসে মশাই যে এমন একটি ব্যবহার করবেন তা জানলে ওনাকে পাঠাতেনই না। আয়ুষের মাকে দেখে পিসে মশাই অহনার জন্মকাহিনী ফলাও করে বলতে যান। ওনার ধারণা ছিল এবার বিয়েটা ঠিক ভাঙবে। আয়ুষের মা নিশ্চয়ই এসব জানে না, আর জানলে কিছুতেই মেনে নেবে না। কিন্তু পিসে মশাইকে হতাশ করে আয়ুষের মা বলেন, অহনার সব কথা আমরা সবাই জেনেই ওকে ঘরের বউ করতে চেয়েছি। আমার ছেলে ওকে ভালোবাসে। ওর জন্ম পরিচয় জেনে আমাদের কি হবে বলুন তো? আমার ছেলে সুখী হলে আমরা সুখী। আপনিও তো দেখে শুনে কুষ্টি মিলিয়ে ছেলের বউ এনেছিলেন ঘরে, টিকলো না তো। টুবাইয়ের তো ডিভোর্স হয়ে গেল। আসলে কি জানেন, সব সম্পর্ক একটি সুতোয় বাঁধা, সেটা হলো ভালোবাসার বন্ধন। এ বন্ধন দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। যদি ভালোবাসতে পারতেন তাহলে পিয়ালিও আপনাদের ছেড়ে যেতে পারতো না। অনেক তো হলো, এবার মানসিকতাটা একটু পাল্টান না। বৌদি, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি তো ভালোর জন্যই বলছিলাম, বলেন পিসে মশাই। কি ভালো করলেন আপনি? কে বলেছিল আপনাকে এত কথা বলতে? আপনি তো অহনাকে অপমান করলেন, রুমেলাকে অপমান করলেন, রুমেলার মাতৃত্বকে অপমান করলেন। যার এত বড় মন, অন্যের সন্তানকে নিজের মনে করে তাকে প্রতিষ্ঠিত করতে নিজেদের গয়না বিক্রি করেছেন। দিনের পর দিন আপনাদের মতো মানুষের লাঞ্ছনা সহ্য করেছেন, তবুও পিছু হটেননি। আপনি সেই মাকে অপমান করলেন। দয়াময়ী দেবী রুমেলাকে দেখে আমাদের শেখা উচিত, শাশুড়ি বৌমার সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত। একে অপরের হাত ধরে পার করেছেন কঠিন সময়, দুই অসহায় বিধবা।
আজ তারা সফল নারী, তারা ভেঙে যাননি বা সমাজের কাছে মাথা নত করেননি কখনোই। আর তাদের শিক্ষায় শিক্ষিত অহনাও যে মাথা নত করবে না এটাই স্বাভাবিক ছিল। এই বিয়ে হবে, আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেব, আর আমিও চেষ্টা করব দয়াময়ী দেবীর মতো শাশুড়ি মা হয়ে উঠতে। এভাবেই আমরা আনব সমাজের পরিবর্তন। মেয়েরাই মেয়েদের পাশে দাঁড়াবো, তবেই সমাজের পরিবর্তন আসবে। এক নাগাড়ে এতগুলো কথা বলে যান ইন্দ্রাণী দেবী। তুমি এখনো এখানে বসে আছো? আয়ুষ কোথায়? স্বামীকে উদ্দেশ্য করে বলেন ইন্দ্রাণী দেবী। আয়ুষ গেছে অহনাকে আনতে, মনে হয় আসবে না, তুমিও যাও, বলেন আয়ুষের বাবা। অহনা, দরজা খোলো। তুমি তো আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলে, আমাকে একটু কথা বলার সুযোগটুকু দাও। আমি তো তোমার সবটা জেনেই তোমাকে বিয়ে করেছি, সেখানে কে কি বললো তাতে কি যায় আসে? দরজা খোলো অহনা। আয়ুষ দরজার কাছে দাঁড়িয়ে ডাকতে থাকে অহনাকে। তুই থাকতে মেয়েটাকে এভাবে অপমানিত হতে হলো কেন? কেন পারলি না ওর সম্মান রক্ষা করতে? কিভাবে সারা জীবন একসাথে থাকবি, এই শিক্ষা কি তোকে আমরা দিয়েছি? আয়ুষের উপর রেগে যায় ওর মা। তারপর আস্তে করে দরজায় টোকা দিয়ে বলেন, অহনা, আমি এসে গেছি, দরজা খোল মা। এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেভাবে তুমি আজ দাঁড়ালে, তোমাকে দরজার আড়ালে নয়, বাইরে বেরিয়ে এসে জবাব দিতে হবে। আর তোমার এই লড়াইয়ে আজ থেকে আমিও তোমার পাশে আছি, তোমার আর এক মা। এবার বেরিয়ে এসো। ধীর পায়ে দরজা খুলে বেরিয়ে আসে অহনা। বুকে টেনে নেয় ইন্দ্রাণী দেবী। এমন সময় বাইরে অনেক লোকের হই হল্লা শোনা যায়। কি ব্যাপার, কি হলো আবার? পাড়ার সব ছেলেদের জোগাড় করে নিয়ে এসে বিয়েবাড়ি ঘিরে ফেলেছে হারান কাকার ছেলে। এসব বেয়াদবি এখানে চলবে না, আমরা এখনো বেঁচে আছি। সবাই লাঠি সোটা নিয়ে হাজির। দয়াময়ী দেবী ছুটে আসেন। বহুবার তিনি এই গ্রামের মানুষের মুখোমুখি হয়ে লড়াই করেছেন, কিন্তু এখন তো বয়স হয়ে গেছে। তাছাড়া সবাই তো অহনাকে মেনে নিয়েছে, ভালোবাসে। তাহলে কেন আজ ওরা আবার গন্ডগোল করতে এলো? ভাবতে ভাবতে এগিয়ে যান দয়াময়ী দেবী। কি হয়েছে ভোলা, তোমরা কি চাও? কেন গন্ডগোল করছো? শান্তভাবে জানতে চান দয়াময়ী দেবী হারান কাকার বড় ছেলে ভোলার কাছে। ঠাম্মি, আমরা গন্ডগোল করতে আসিনি। শুনলাম ছেলের পিসে মশাই বিয়ে ভেঙে দিতে চাইছেন, অহনাকে অপমান করেছে, বর নিয়ে চলে যেতে চাইছে, তাই আমরা এসেছি। অহনা আমাদের গর্ব, আমাদের ভালোবাসা। তাকে কেউ অপমান করলে এই বাঁশের বাড়িতে মাথা ফাটিয়ে দেব। বিয়ে না করে বর নিয়ে এখান থেকে যেতে দেব না, তাই আমরা বাড়ি ঘেরাও করেছি, বলে ভোলা। দয়াময়ী দেবী কেঁদে দেন। এতদিন একা লড়াই করেছেন, এই দিনটা দেখবেন বলে। আজ সত্যি সমাজে পরিবর্তন এসেছে, না হলে এরা বিরোধিতা না করে পাশে দাঁড়াচ্ছে, সহযোগিতা করছে। এটাই তো চেয়েছিলেন তিনি। কি হলো ভোলাদা, কার মাথা ফাটাবে? দেখো, আমার বরের মাথাটা ফাটিয়ে দিও না যেন, বলে হাসতে হাসতে বেরিয়ে আসে অহনা। সবাই হেসে ওঠে। তারপর আর কোনো গন্ডগোল হয় না, সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন হয়। অহনা চলে যায় শ্বশুর বাড়ি। দেখতে দেখতে আরও 5টা বছর কেটে গেল। অহনার কোল আলো করে এলো ছোট্ট অভি, আয়ুষ আর অহনার সন্তান। এদিকে রুমেলা আর দয়াময়ী আবার দুজনে দুজনের সঙ্গী। অহনা আসে সব সময়, খোঁজ খবর নেয়, কিন্তু বয়সের ভারে দয়াময়ী অসুস্থ হয়ে পড়েন। নাতনি ডাক্তার অহনা সর্বশক্তি দিয়েও ঠাম্মিকে বাঁচাতে পারল না। খুব ভেঙে পড়ে রুমেলা। স্বামী মারা গেলেও যেন এতটা অসহায় বোধ করেনি কখনোই। দুহাতে আগলে ছিল শাশুড়ি মা, তার উপরে কোনো আঁচ আসতে দেয়নি। কিন্তু আজ যেন মনে হচ্ছে রুমেলা বড় একা হয়ে গেল। সব লড়াই শেষ হয়ে গেল ওই সাদা চাদরের আড়ালে। সবাই কাঁদছে, কিন্তু রুমেলা যেন পাথর হয়ে আছে। মা, একটু কাঁদো, মনের কষ্ট দূর হবে, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে, বলে অহনা। কিন্তু রুমেলার চোখে জল নেই। সবাই শ্মশানে আসতে বারণ করেছিল রুমেলাকে, কিন্তু শোনেনি। সব সময়ের সাথীকে তার শেষ যাত্রায় একা ছেড়ে দিতে চায়নি সে। দয়াময়ী তো শুধু তার শাশুড়ি ছিল না, তার বন্ধু ছিল, মা ছিল, যে সবচেয়ে বেশি রুমেলাকে বুঝত। আজ বড় শূন্যতা, একাকিত্ব ঘিরে ধরেছে তাকে। সব শেষ। এতদিনের লড়াই, যন্ত্রণা, হিংসা, বিবাদ কয়েক মিনিটে সব পুড়ে ছাই হয়ে গেল। সবাই গাড়িতে উঠে গেছে, রুমেলাকে ডাকছে সবাই। ওরা মাটির কলসিতে করে অস্থি এনে দিয়েছে গঙ্গায় বিসর্জনের জন্য। কিছুতেই মানতে পারছে না রুমেলা, কিসের জন্য এত লড়াই, এত হিংসা? শেষ পরিণতি তো সেই একমুঠো ছাই। অস্থি ভরা কলসি হাতে নিয়ে হাউ হাউ করে কেঁদে ওঠে রুমেলা, আর নিজেকে ধরে রাখতে পারে না। এবার সত্যি সে বড় একা হয়ে গেল। কলসি মাথায় নিয়ে পেছন ফিরে দেখে রুমেলা,
দূরে দাঁড়িয়ে আছেন ডাক্তার অভিরূপ চক্রবর্তী। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।